আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার মৃত্যু গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। পুরনো একটা বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে কেউ থাকে না এই বাড়িতে। গাছের পাতার কয়েক ধাপের স্তর পড়ে আছে উঠানে। বাড়ির চারপাশে গাছগাছালি, সব মিলিয়ে একটা ভুতুরে পরিবেশ। আমি বললাম, গালিব তুই কি শিওর এই বাড়িটা? গালিব বলল, এসআই তো এই বাড়ির কথাই বললো। আমি বললাম, আচ্ছা লোকালয়ে গিয়ে জিজ্ঞেস করি মানুষের কাছে, শিওর হয়ে নেই। গালিব বলল, ওকে। একটা বৃদ্ধ বয়সের লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ি থেকে নেমে লোকটিকে বললাম, আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, চাচা ওই যে সামনের পরিত্যক্ত বাড়িটা আছে না, সেটা কি আপনাদের এমপি সাহেবের সাবেক পিএস এর? চাচা বললাম, আমি বললাম, আচ্ছা চাচা ওই বাড়ির মানুষজন কোথায়? চাচা বলল, তোমরা কারা? আমি বললাম, চাচা আমরা ডিবি পুলিশ। ওনার মৃত্যুর কেসটা আবার কে যেন ওপেন করেছে। চাচা বলল, তোমরা যাই হও ওই বাড়িতে যেও না, ওই বাড়ির চারপাশে করিমের আত্মা ঘোরাফেরা করে। আমি বললাম, আপনারা দেখছেন? চাচা বলল, আমি দেখি নাই, কিন্তু গ্রামের অনেক মানুষ দেখেছে। আমি বললাম, কবে দেখেছে? চাচা বলল, করিমের মৃত্যুর পরপরই মানুষ দেখেছে। ভয়ে ওর পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমি বললাম, লাস্ট কবে করিমের আত্মা দেখেছে গ্রামবাসী? চাচা বলল, করিম মারা যাওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত দেখেছে, তারপর গ্রামবাসী আর সেখানে যায়নি ভয়ে। আমি বললাম, ধন্যবাদ চাচা। আমি বললাম, কি সুন্দর প্ল্যান করেছে দেখেছিস? আমার মনে হয় করিমের বাড়িতে এমন কোনো তথ্য ছিল যা খুনের প্রমাণ হিসেবে বহন করে, কিন্তু খুনি সেটা সংগ্রহ করতে পারেনি। তাই ভূতের গল্প সাজিয়ে মানুষজনে চলাফেরা বন্ধ করেছে, যেন কেউ না যেতে পারে। গালি বলল, মেঘ আমার মনে হয় এই বাড়ি তল্লাশি দেওয়ার আগেই মহিলাটির বাড়ি যাওয়া উচিত। আমি বললাম, আগে দেখতে হবে পরিস্থিতি কিরকম। এখান থেকে 15 কিলোমিটার দূরে পিএ এর বাড়ি, কিন্তু আশ্চর্যের বিষয় সেই একই ঘটনা এই বাড়িতেও। লোকজন বলছে মহিলাটি আত্মা নাকি এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আর তার পরিবার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। 2 জায়গায় একই গল্প। আমি বললাম, গালিব চল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করি। গালিব বলল, তাই করতে হবে। একটা ইট দিয়ে তালা ভেঙে ফেললাম। ভিতরটা বেশ অন্ধকার, চাকচিকায় ভরপুর পুরো ঘরটা এল সাইজ সিস্টেম, উপরে টিনের ছাদ, হাফ বিল্ডিং যাকে বলে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের জানালাগুলো খুলে দিলাম। চামচিকার পৃষ্ঠার গন্ধ পুরো রুমে। গালিব বলল, এই 2 হত্যাকাণ্ডের মাঝে কিছু জিনিস উৎপেতভাবে জড়িয়ে আছে, তা না হলে 2 জায়গায় একই স্টোরি সেট করবে কেন? আমি বললাম, আমি কখন থেকে সেটাই ভাবছি। আচ্ছা চল তল্লাশি করি। জানালা খোলাতে বেশ আলোকিত হলো ঘরটা। আমার উদ্দেশ্য সেই নোট বইটি খুঁজে বের করা। 1 ঘন্টা খোঁজাখুঁজি করে শুধু একটি জিনিস সংগ্রহ করলাম, সেটা হলো একটা মোবাইল। স্যামসাং গ্যালাক্সি জে মডেলের একটা মোবাইল। ডিসপ্লেও বোধহ নেই, বোঝা যাচ্ছে কেউ মোবাইলটি দেয়ালের সাথে ছুঁড়ে মেরেছিল। ভালো অরিজিনাল মোবাইল হয় সেট নষ্ট হয়নি বোধ হয়, কিন্তু ডিসপ্লেটা চলে গেছে। এটাই কাজে আসবে। সব থেকে ভালো 2 পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলতে পারলে। আমি বললাম, গালিব বলল, কাল সকালে ঢাকা যেতে হবে। গালিব বলল, গালিব বলল, আমারও তাই মনে হচ্ছে। ঢাকায় গিয়ে তোদের বাড়িটা পর্যবেক্ষণ করা উচিত। আমি বললাম, বাড়ি তো পর্যবেক্ষণ করব, তার আগে আরেকটু কাজ করতে হবে। গালিব বলল, আবার কি কাজ? আমি বললাম, তুই যেভাবে পারিস আম্মুর 2 বছর আগের নোটবুকটা আমাকে সংগ্রহ করে দিবি, এই বাড়িতে পাইনি। গালিব বলল, আমার দ্বারা রিস্ক হয়ে যাবে পুরো বিষয়টা, তন্ময়কে দিয়ে সঠিক করানো যাবে। আমি বললাম, রাইট। বাড়িতে চলে আসলাম। পুরো বাড়িতে থমথমে পরিবেশ, সবাই ইতিমধ্যে আতঙ্কিত। বাড়ির চারপাশে পুলিশ। এমপি সাহেবের বাড়িতে অ্যাটাক হয়েছে বলে কথা। প্রমাকে মেসেজ দিলাম আমার সাথে ইমিডিয়েটলি ছাদে দেখা করতে। সে অলরেডি এসেছে। বিকেলবেলা ছাদের পরিবেশটা অন্যরকম, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। প্রমার কাছে অনেক রহস্য রয়ে গেছে, যেভাবেই হোক আমাকে জানতে হবে। প্রেমা বলল, জরুরি তলব। আমি বললাম, আমি চলে যাচ্ছি। প্রেমা বলল, মেঘা জানে? আমি বললাম, না। প্রমা বলল, আমরাও তো কাল দুপুরে ঢাকা চলে যাব, ছুটি শেষ। প্রমা বলল, ঠিক আছে, আপনার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলাম। আমি বললাম, আমার জন্য এবার তাহলে কষ্ট করে তোমার পেটের ভিতর লুকিয়ে থাকা রহস্যগুলো বলে ফেলো। প্রেমা হেসে হেসে বলল, বলবো না। আমি বললাম, থাক, বলা লাগবে না, আমার এত শখ নেই জানার, চললাম। প্রেমা বলল, এই না না, আপনাকে জানতে হবে, আমার প্রয়োজনে হলেও জানতে হবে। আমি বললাম, ঠিক আছে শুনি। প্রেমা বলল, আমি স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকায় হোস্টেল থেকে পড়াশোনা করছি। ফুফার মৃত্যু 6 মাস আগে আমাকে ফুফু আপনাদের বাড়িতে নিয়ে যায়। সেদিন বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। ফুফু গেটের সামনে থামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে তিনি ভিতরে যাই, আবার 10 মিনিট পর চলে আসে। আমি সেদিন ঠিকানাটা জেনে রেখেছিলাম। তার 6 মাস পর ফুফার মৃত্যু হয়। সেদিন গালিব ভাই আমাকে ফোন দিয়ে জানাই ফুফার মৃত্যু হয়েছে। তার 5 মিনিট পর আব্বু ফোন করে বলে আমি যেন সেখানে না যাই। যেহেতু আমি ঢাকায় ছিলাম, তাই কাউকে না জানিয়ে আপনাদের বাড়িতে যাই। আমি সেদিন অনেক কষ্টে ফুফার লাশ দেখেছিলাম। সেটা যে মার্ডার ছিল সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু মানুষ সেটা নিয়ে সিরিয়াস না হয়ে স্বাভাবিক নিয়মে মাটি দিয়ে দেয়। সেদিন আপনাদের পুরো বাড়ি ঘুরেছি। উপর বালিশের নিচে আপনার একটা ছবি দেখেছিলাম। তারপর আমি ছবিটা নিয়ে চলে আসি, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার কোনো কিছু পাচ্ছিলাম না। তারপর মেঘ চৌধুরী দিয়ে ফেসবুক সার্চ করি, কত হাজার মেঘ এসেছে, কিন্তু আপনাকে খুঁজে পেলাম না। তারপর একদিন আমাদের কলেজে একটা অনুষ্ঠানে আপনার সায়েন্টিস্ট বন্ধু আনাস স্যার আসে। তখনও জানতাম না সে আপনার বন্ধু।
আমরা অনলাইনে ক্লাস করার জন্য তার ফেসবুক পেজ সংগ্রহ করি। তার পেজের কভার ফটোতে তার ছবির সাথে আপনার ছবি দেখে চমকে গিয়েছিলাম। তারপর ওনার সাথে পার্সোনালি কথা বলি, আপনার সম্পর্কে জানি। তিনিও আমার থেকে আমাদের বাড়ির সম্পর্কে তথ্য নিতেন। আমি বললাম, এই তাহলে কথা। তাই তো বলি, আনাস এত কিছু জানে কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। প্রেমা বলল, কিছু শেষ হয়নি। আমি আপনার বন্ধুকে পছন্দ করি, কিন্তু বলার মতো এক বিন্দু সাহস পাচ্ছি না। আমি বললাম, ও তোমার থেকে বয়সে বড়। প্রেমা বলল, ওহ, আপনি যে মেঘার সাথে প্রেম করেন সে তো আপনার সমবয়সী, আর আপনিও তো আপনার বন্ধুর বয়সী। আমি বললাম, দেখো আমার বেলায় আলাদা। প্রেমা বলল, এখন নিজের বেলায় আলাদা। আপনি হেল্প করবেন কিনা সেটা বলেন, না হয় আমি ফুপিকে বলে দেব। আমি বললাম, এই না না, আমি করব। প্রেমা বলল, মনে থাকে যেন। আমি বললাম, ওকে। প্রমা চলে গেল। আমি বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। মিরাক্কেল বশত কত কিছু হতে পারে। প্রমার কাহিনী তো আরো অদ্ভুত। কিন্তু চিন্তার বিষয় হলো আম্মু। আব্বুর মৃত্যুর 6 মাস আগে একবার গিয়েছিল আমাদের বাড়িতে। কেন গিয়েছিল সেটা জানতে পারলেই হলো। আগে ঢাকায় যাই, তাহলে কিছু হলেও জানতে পারবো। প্রমার সামনের সিটে বসে আছে, আমি আর প্রমা এক সিটে। গালিবকে সাথে নেইনি, কারণ ওই দিকটাও দেখার প্রয়োজন আছে। আবার সে নববিবাহিত। তরিকে সময় দিক, তন্ময়কে দিয়ে এসেছি অভিনয় করতে। মেঘা বলল, পরশু থেকে এক্সাম শুরু, 1 মাস পর্যন্ত চলবে। আমি বললাম, ভালো তো। মেঘা বলল, ভালো না ছাই। ভাইয়া বলছে পরীক্ষার পরপরই বিয়ের কাজ শেষ করবে। আমি বললাম, বুড়োর কি আর তোর সইছে না? মেঘা বলল, কি জানি, বেটা বুড়াকালে ভীমরুতি ধরছে বিয়ে করার জন্য। আমি বললাম, বিয়ের দাওয়াত দিও। মেঘা বলল, এই কিছুদিনের মধ্যে কিছু না করতে পারলে অবশ্যই সেটা করতে হবে। আমি বললাম, মোবাইলে দাওয়াত গ্রহণযোগ্য নয়, কার্ডে দিতে হবে। মেঘা বলল, খুব শখ বিয়ে খাওয়ার? আমি বললাম, হ। আমাকে দেখে হারুন চাচা চমকে উঠল। এত বছর পর বাড়িতে পা রেখেছি, চমকে যাওয়ারই কথা। আমি আমেরিকা থেকে বাড়িতে আসিনি, খুলনার উদ্দেশ্যে বাস ধরেছিলাম। হারুন চাচা হলো আমাদের বাড়ির পুরনো কাজের লোক, বাড়ির দেখাশোনা করে। ওনার থেকে অনেক তথ্য জানার আছে। আর একটু দূরে যেতেই চাচিকে দেখতে পেলাম, একটা ছোট বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। যদিও তিনি আপন চাচি নন, আমাদের গ্রামের বাড়ির অতি দরিদ্র একজন লোক খালিদ কাকা। গ্রামের বাড়িতে জীবনে একবার গিয়েছি, তাও 6-7 বছর আগে। সেখানে তার সাথে পরিচয়। আব্বুর মৃত্যুর পর ওনাকে বাড়িতে পার্মানেন্ট থাকতে আমি বলেছিলাম। আব্বুর রুম আর আমার রুম ছাড়া বাকিগুলো রুম ব্যবহার করার অনুমতি দিয়েছিলাম, কেননা আব্বুর রুমের রহস্য আমার জানা অতি প্রয়োজনীয়। চাচি গ্রামের মেয়ে হলেও বাড়িটা বেশ গুছিয়ে রেখেছে। খালিদ চাচার বয়স বেশি না, আমার থেকে 7-8 বছরের বড় হবে। কেমন আছেন চাচি? চাচি বলল, আপনি? আমি বললাম, কেন আসতে পারি না? চাচি বলল, কি যে কন, কেমন আছেন? আমি বললাম, ভালো। খালিদ চাচা কই? চাচি বলল, বাগানে পানি দেয় মনে হয়। আমি বললাম, আমার রুমটা একটু গুছিয়ে দেন কষ্ট করে। আমি বসলাম এখানে। অনেকদিন পর বাড়িতে পা রেখে মনটা একটু অন্যরকম হয়ে গেল। শৈশবের স্মৃতিগুলো মনের মাঝে হানা দিচ্ছে। মনে হচ্ছে সেদিনের ঘটনা, কিন্তু 1 যুগেরও বেশি সময় কেটে গেছে। মনে হচ্ছে বাবা আমার পাশে সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছে, চাতক পাখির মতো। আমার মুখ থেকে যদি একটু মায়াবী কণ্ঠে আপুর ডাকটা শুনে। কিন্তু আমি সেদিন কত কঠিন ছিলাম, শান্ত গলায় বাবার সাথে কথা বলিনি। আজকে হারিয়ে যাওয়ার পর মনে হচ্ছে কত বড় ভুল করেছি আমি। বাবা আমার খারাপ কোনোদিনও চাইনি, আমার ভালোই চেয়েছিল। খালিদ চাচাও ইতিমধ্যে খবর পেয়েছে আমি এসেছি। এসেই তো আমাকে দেখে জড়িয়ে ধরলো, কেমন আছো? আমি বললাম, জি চাচা ভালো, আপনি কেমন আছেন? চাচা বলল, আলহামদুলিল্লাহ ভালো। কখন আসলি? আমাকে কইলি না এয়ারপোর্টে যাইতাম। আমি বললাম, আমি দেশে এসেছি অনেক আগেই। চাচা বলল, বাপের বাড়ি আইতে মন চাই না? বাবা নি আসলে আরো কষ্ট হবে। তবে প্রথম দিনই আসতাম, একটু কাজে আটকে গিয়েছিলাম। চাচা বলল, আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি বাজার কইরা নিয়ে আসি। আমি বললাম, টাকা নিয়ে যান। চাচা বলল, টাকা আমার কাছে আছে। আমি বললাম, এদিকে আসেন, আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, নিয়ে আসতে হবে। বাবার রুমের দরজার লক খুলে ভিতরে প্রবেশ করলাম। লাইটের সুইচটা অন করলাম। সবকিছু আগের মতোই আছে। মনে হচ্ছে বাবা এখনো বিছানায় শুয়ে আছে। চোখের কোণে একটু একটু পানি জমতে শুরু করলো। ধপাস করে গিয়ে বিছানায় বসে পড়লাম। শুধু শুধু সারাটা জীবন বাবাকে অবহেলা করেছি। বাবা বেঁচে থাকতেই আমার সত্যটা জানা উচিত ছিল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমার টনক নড়ে। রুমের দক্ষিণ দিকে অনেক বড় একটা বইয়ের লাইব্রেরি। বাবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তাই বই বাবার খুব প্রিয় ছিল। খালিদ চাচা রুমে আসলো। আমি বললাম, চাচা আপনার আসার পর কেউ বাবার রুমে ঢুকেছিল? চাচা বলল, হুম। আমি বললাম, কে? চাচা বলল, আনাস না কি যেন নাম, কইছিল সে নাকি তোর থেকে পারমিশন নিয়ে আইছে। আমি বললাম, কিছু নিয়ে গেছে কি? চাচা বলল, লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে। রাত 8টা বাজে। আমি আর আনাস বসে আছি ওর বাড়ির ছাদে। ঢাকায় আসার পর থেকে আরো মুড অফ হয়ে আছে। আনাস বলল, যা হবার হয়েছে, এখন সামনে কি হবে ভাব। আমি বললাম, আর কি ভাববো, এখনো বাবার মৃত্যুর রহস্যই জানতে পারলাম না। আনাস বলল, ভাঙ্গা মোবাইলটা কোথায়? আমি বললাম, সাথে আছে।
আনাস বলল, আমার পরিচিত একজন দক্ষ মেকানিক আছে, সে ঠিক করতে পারবে। আমি বললাম, ডিসপ্লে কোথায় পাবে? আনাস বলল, কাল স্যামসাং মোবাইলের শোরুমে যাব। আমি বললাম, ঠিক আছে, আচ্ছা তুই লাইব্রেরি থেকে কি নিয়েছিলি? আনাস বলল, তোর বাবার লেখা কিছু বই। আমি শুনেছিলাম উনি লাস্ট কিছু বছর উপন্যাস লিখে কাটিয়েছিলেন। আমি বললাম, কি পেলি সেখানে? আনাস বলল, সবগুলো বই পড়েছি, কিন্তু কোনোটার মাঝে তার বাস্তবের সাথে মিল পাইনি। তবে একটা পাণ্ডুলিপি সংরক্ষণ করেছি, তিনি সেটা বই বের করতে সাহস পায়নি, আর সেটা ওনার ব্যক্তি জীবনে লিখেছেন। যেভাবেই লিখেছেন সেভাবেই ফেলে রেখেছিলেন লাইব্রেরির এক কোনায়। তবে এটা তিনি দীর্ঘদিন যাবৎ লিখেছিলেন। 10 দিন হলো পড়ে শেষ করলাম। আমি বললাম, আচ্ছা তুই এগুলো আমার অজানা রেখেছিস কেন? আনাস বলল, তোর মতো মাথা গরম করে কাজ করলে জীবনে কিছুই করতে পারতাম না। তোকে বললে সব উল্টাপাল্টা করে ফেলতি সেই কবেই। আমি বললাম, আচ্ছা আব্বু আম্মুর ডিভোর্সের কারণটা উল্লেখ করেছিল? তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো তোর আম্মু আবার তোর আব্বুর জীবনে ফিরে আসতে চেয়েছিল। আমি বললাম, সংক্ষেপে বলতো কি হয়েছিল? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।